শোভনবাবু, বাংলাদেশের যে চিত্র আমরা দেখছি, কি মনে হয় আপনার? মূলত শেখ হাসিনার এইভাবে অগণতান্ত্রিক উপায়ে যে পতনটা হলো শেখ হাসিনার সরকারের, সেটার জন্য কি এটা একটা অন্যতম কারণ যে এইরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে? দেখুন, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর যারা এসেছেন ক্ষমতায়, তাদের পিছনে কতটা ইসলামিক মৌলবাদী শক্তির মদত রয়েছে সেই বিষয়ে আমাদের প্রথম থেকেই সংশয় ছিল। আমি আপনাকে মনে করিয়ে দেব, যখন ভারতবর্ষের সংসদে আলোচনা হচ্ছিল, এমনকি কংগ্রেস নেতা রাহুল গান্ধী অবধি প্রশ্ন করেছিলেন যে পাকিস্তানের কোনো খেলা নেই তো এর পিছনে। পরবর্তীকালে বিভিন্ন তথ্য সামনে এসছে। এখন যেটা হচ্ছে তাতে এটা পরিষ্কার যে বাংলাদেশে যে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে, তারা সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ। যে মৌলবাদী শক্তিগুলি বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পক্ষে রয়েছে, তারা কন্টিনিউয়াস ক্রমাগত সংখ্যালঘুদের বিরুদ্ধে কাজ করে চলেছে। সংখ্যালঘুদের মন্দির আক্রান্ত হচ্ছে। সংখ্যালঘু বলতে আরও স্পেসিফিক্যালি বলতে গেলে হিন্দু এবং বৌদ্ধদের মন্দির, তাদের স্তূপ আক্রান্ত হচ্ছে, তাদের বিনা বিচারে জেলে ঢোকানো হচ্ছে। এই সবই খুব অশনি সংকেত। এবং এই এটা যে অশনি সংকেত, সেটা যেমন ভারতবর্ষের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন, তেমনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বলেছেন যে তারা এই বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সম্পূর্ণ পক্ষে রয়েছেন। তার কারণ যে বাংলাদেশে যা ঘটছে, বাংলাদেশে যদি মৌলবাদের উত্থান হয়, তার পাল্টা হিসেবে ভারতবর্ষেও হিন্দু মৌলবাদের উত্থান হতে পারে। অর্থাৎ আমি যদি পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের নিন্দা করি, তাহলে আমাকে বাংলাদেশে যে সংখ্যালঘু নিপীড়ন চলছে তারও নিন্দা করতে হবে। সমস্যা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে অতিবামেদের একটা অংশ, যারা যখন বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছিল, তারা উদ্বাহু হয়ে নৃত্য করছিল। তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে 3 মাসের ব্যবধানে বাংলাদেশে কি দাঁড়িয়েছে। দেখুন, আমরা শুধু ইসকন বা ইত্যাদি নিয়ে আলোচনা করছি, এর ভেতরে আরও অনেক গভীর জিনিস রয়েছে। এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বাংলাদেশে বিভিন্ন পদের অনেক পুলিশ কর্মীকে বরখাস্ত করেছে। কিন্তু যদি কেউ তথ্য দেখেন যে 210 জন যে প্রথম যাদের বরখাস্ত করা হয়েছে, তাদের মধ্যে 89 জন হচ্ছে হিন্দু। এই যে এই বায়াসনেসটা সবসময় বাংলাদেশের তারা করছে। দেখুন, বাংলাদেশে ভারত বিরোধিতা মাথাচাড়া দিচ্ছে, সেটা অবশ্যই আমাদের জন্য উদ্বেগের কারণ। সেটাকে আমি উপেক্ষা করতে পারতাম, কারণ যে কোনো বড় দেশের পাশে ছোট দেশ থাকলে তার একটা মেক্সিকো সিনড্রোম থাকে। আমরা আমেরিকার পরিপ্রেক্ষিতে যেটাকে বলি মেক্সিকো সিনড্রোম, সেইটা সবসময় বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। লাতিন আমেরিকার ক্ষেত্রেও সেটা আমরা দেখেছি। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এটা শুধু ওই ছুটকো ছাটকা কি বলে ভারত বিরোধিতায় থেমে থাকছে না। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ঢোকার সময় সেখানে ভারতের পতাকা রেখে দেওয়া হচ্ছে, যাতে মারিয়ে ঢুকতে হয়। এই যে ভারত বিরোধিতা, সেটা খুবই বিপজ্জনক। বিরোধিতা না বিদ্বেষ? আমি এখনও বিরোধিতা শব্দটাই ব্যবহার করছি, কারণ হচ্ছে যে এটা খুবই বিপজ্জনক। আমি আবার বলছি, যে কোনো বড় দেশের পাশে একটা ছোট দেশ থাকলে সেই ছোট দেশের অনেকগুলো ক্রাইসিস হয়। বড় দেশের অর্থনীতি বড়, বড় দেশের কালচারাল পাওয়ার বড়, বড় দেশের স্পোর্টস পাওয়ার বড়। বাংলাদেশ ক্রিকেটে হেরে গেলে আমাদের নিয়ে উষ্মা প্রকাশ করতো, আমরা আম্পায়ারিংয়ে গণ্ডগোল করেছি। এগুলো হয়, এগুলো আমেরিকার লাতিন আমেরিকা। কিন্তু এই যে মেক্সিকো সিনড্রোমটা ছাড়িয়ে আপনি যে শব্দটা ব্যবহার করলেন, এটা যে বিদ্বেষের পর্যায়ে চলে যাচ্ছে, এবং সেই বিদ্বেষের ইমিডিয়েট ম্যানিফেস্টেশন হচ্ছে সংখ্যালঘুদের ওপর অত্যাচারে। আমি ভারতকে অপছন্দ করি এই বলে যদি বাংলাদেশের একটা অংশ বাংলাদেশে থাকা হিন্দুদের অ্যাটাক করে, তাহলে সেটা আমাদের জন্য খুব চিন্তার ঘটনা। আমি আবার আপনাকে ভারত সরকারের বিবৃতিটার কথা মনে করিয়ে দেব, যেখানে তিনি সমস্ত ধরনের মন্দির, বৌদ্ধ স্তূপে আক্রমণের নিন্দা করেছেন। তো ভারত সরকার অবশ্যই উদ্বিগ্ন। দেখুন, 1971 বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
কিন্তু সেই যুদ্ধে সবচেয়ে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার নামে নামাঙ্কিত যে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারটা ছিল সেটা ঢাকায় পুড়িয়ে দেওয়া হয়েছে। তো তার মানে আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকেই মানে আর স্মরণে রাখতে চাইছেন না। এর চাইতে সাংঘাতিক ঘটনা আর কিছু হতে পারে না। একদমই পূর্ব পাকিস্তান থেকে বাংলা ভাষার আন্দোলনের জন্য বাংলাদেশ নাম হয়েছিল, তাহলে কি সেই বাংলাদেশ আবার পাকিস্তান হওয়ার পথে, নাকি আফগানিস্তানের মতোই তারা মানে ইসলাম কান্ট্রি হওয়ার পথে? দেখুন, আপনি খুব একটা মানে জরুরি প্রশ্ন করেছেন। অ্যাজ এ কান্ট্রি ভারতবর্ষ, আমরা যে সমস্ত ধারণায় বিশ্বাস করি এবং সেই ধারণাকে যতই পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করুক, কেউ ভারতবর্ষের সংবিধান থেকে সেকুলারিজম এবং সোশ্যালিজমকে বাদ দেওয়ার প্রশ্ন উঠলেও সুপ্রিম কোর্ট সেটাকে নাকচ করে দেয়। ভারতবর্ষ তার পশ্চিমের যে প্রতিবেশী সেই পাকিস্তানকে একটা ফেল্ড নেশন হয়ে যেতে দেখেছে। পাকিস্তানে কি হচ্ছে আপনি জানেন, এবং সেটা আমেরিকার এই ভুল সিদ্ধান্তের জন্য পাকিস্তানে আজকে ইমরান খানকে বাতিল করতে গিয়ে তারা যে মানে পুরো অরাজকতাটা ডেকে এনেছে, তাতে পাকিস্তানে কি হচ্ছে আপনি জানেন। কেউ বাসে এসে গুলি চালিয়ে দিচ্ছে, 40 জন মারা যাচ্ছে, কেউ মসজিদে ঢুকে গুলি চালাচ্ছে। পাকিস্তান মানে নৈরাজ্য এবং অরাজকতার চূড়ান্তে পৌঁছে গেছে। আমরা যারা পশ্চিমবঙ্গবাসী বা আরও বড় করে বললে ভারতবাসী, তারা এতদিন স্বস্তিতে ছিলাম যে বাংলাদেশে ঠিক আছে টুকটাক ভারত বিরোধিতা আছে, ক্রিকেট ম্যাচে অনেক কিছু হয়, কিন্তু লার্জলি সমস্যাটা এরকম নয়। কিন্তু আপনি যে শব্দটা ব্যবহার করলেন সেইটা খুব জরুরি শব্দ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে কি বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হতে চাইছে? বাংলাদেশে কেন? বাংলাদেশের আমরা নতুন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তাকে দেখেছি পাকিস্তানের সঙ্গে হবনবিং করতে। তো এটা আমাদের জন্য চিন্তার বিষয়। পরের যে দুটো শব্দ আপনি ব্যবহার করলেন, আফগানিস্তানে বোমা ফাটলে কাশ্মীরের চিন্তা হয়, নিয়ারেস্ট থিং। তো যশোরে কিছু হলে হাবড়ার বনগার চিন্তা হয়। সো অবভিয়াসলি উই আর ওরিড। কিন্তু আমরা আবারও বলছি, আরও বেশি করে চিন্তিত যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কি হচ্ছে। আমি বলবো আমার জায়গা থেকে, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের সামান্য ছাত্র হিসেবে যেটুকু বুঝি, এটা আমেরিকার একটা ফেল্ড পলিসি। আমেরিকা যেসব দেশে মাথা গলিয়েছে, মানে অধিকাংশই মুসলিম দেশ, যেমন ইরাক, লিবিয়া, এবং সেখানে মাথা গলিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে যা করেছে সেটা সেই দেশগুলোকে মাৎসন্যায়ের দিকে ঠেলে দিয়েছে। আপনি ইরাকে ভাবুন, সাদ্দাম চলে যাওয়ার পর গত 20 বছরে কতজন মারা গেছে। আপনি লিবিয়ায় ভাবুন, মুয়াম্মার গাদ্দাফি চলে যাওয়ার পর কতজন মারা গেল। লিবিয়া 4 টুকরো হয়ে গেছে। লিবিয়াতে আর কেউ নেই। লিবিয়ার যিনি বিদেশমন্ত্রী, তাকে রোজ পালিয়ে বেড়াতে হয়। তো এটা আমার কাছে জরুরি প্রশ্ন। এবং যেহেতু বাংলাদেশ আমাদের থেকে, ধরুন কলকাতার থেকে ঢাকার দূরত্ব 600 কিলোমিটার, কিন্তু বনগাঁ থেকে যশোরের দূরত্ব আরও কম, ফলে এটা আমাদের কাছে প্রশ্ন যে আমেরিকার ভুল নীতি। এগেন আই গো ব্যাক টু যেটা ভারতবর্ষের বিদেশ মন্ত্রক জয়শঙ্কর বারবার বলেছেন যে আমেরিকার থেকে আমাদের শিখতে হবে না, যে আমেরিকার ভুল নীতি বাংলাদেশকে কি একটা অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল, সেখানে কি ইসলামিক মৌলবাদী শক্তি মাথাচাড়া দিল। এবং এই দুটো প্রশ্ন যখন আসছে কারণ দেখছি যে বাংলাদেশে রোজ সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, যেটা আমাদের জন্য খুব খুব চিন্তার বিষয়। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন, আর সেই নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারীরা তারা পথে নামছেন, বলছেন সীমান্ত অবরোধ করবেন। এর মধ্যেও কি রাজনীতি দেখতে পাচ্ছেন? দেখুন, যদি আপনি বিজেপির কথা আমাকে বলেন, বিজেপির এটা বলার অধিকার আছে, কংগ্রেসের এটা বলার অধিকার আছে, কিন্তু শুভেন্দু অধিকারীর এটা কোনো বলার অধিকার নেই। আমি সুমন ভট্টাচার্য বুক বাজিয়ে বলতে পারি, আমি 2019-এ নির্বাচনের ঠিক আগে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে কোন রাজনৈতিক দল কি করবে সেই নিয়ে সেমিনার করেছি। যখনই বাংলাদেশে কিছু ঘটেছে, সেটা 2001 হোক, 2004 হোক, বারবার বলেছি। বাংলাদেশে যখন দুর্গাপুজোয় হামলা হয়েছে বলেছি। কিন্তু শুভেন্দু অধিকারীর ক্রেডিবিলিটি কী? শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে গেছেন বলে ক্ষমতা দখলের স্বপ্নে বাংলাদেশের হিন্দুদের কথা বলছেন। উনি এর আগে কোথায় ছিলেন? উনি তো দীর্ঘদিন জনপ্রতিনিধি, তখন বলতেন না কেন? আবার বলছি, শুভেন্দু অধিকারী একজন অত্যন্ত সুবিধাবাদী রাজনীতিক। তিনি যদি দরকার পড়ে তিনি ওয়াইসির দলে গিয়ে তিনি আল্লাহ আকবার নারাও দিতে পারেন। কিন্তু শুভেন্দু অধিকারীর আজকে বাংলাদেশের হিন্দুদের নিয়ে যেটা বলার,
সেটা সম্পূর্ণভাবে যাকে বলবো কী ছিচকাদুনেগিরি। উনি বলতে হলে উনি দিল্লিতে গিয়ে বলুন, উনি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে বলুন। ইন্দিরা গান্ধী তো 1971-এ সাহস দেখিয়েছিলেন। আমরা দেখতে চাই যে কেন্দ্রীয় সরকার কিভাবে ব্যাপারটার মোকাবিলা করছে, কারণ এভাবে তো চলতে পারে না। আবার বলছি, শুভেন্দু অধিকারী বিজেপিতে আছেন বলে হিন্দুদের কথা বলছেন, ওআইসির দলে গেলে আল্লাহ আকবার নারা দেবেন। উনি যদি যদি কোনোদিন মনে হয় যে কংগ্রেসে গেলে উনি মুখ্যমন্ত্রী হতে পারবেন, উনি এতবার জওহরলাল নেহরুর কবিতা আবৃত্তি করবেন, আপনারা সবাই অবাক হয়ে যাবেন। ওনার কোনো রাজনৈতিক চরিত্র নেই এবং কোনো ক্রেডিবিলিটি নেই। এগেন আই গো ব্যাক টু মাই পয়েন্ট, আমি গত 20 বছরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কোনো ঘটনা ঘটলে অন্তত কলকাতা শহরে 20টা সেমিনার করেছি, 20টা মিছিল করেছি। আপনি শুভেন্দু অধিকারীর 2024-এর আগে বাংলাদেশের হিন্দুদের নিয়ে বলা একটা কথা দেখা। অর্থাৎ সুমনবাবু, এখানে একটা বিষয় পরিষ্কার, যেটা আপনার কথা থেকে বুঝলাম, যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন, এটা যতটা না গুরুত্বপূর্ণ পয়েন্ট বিজেপির কাছে, হিন্দুদের উপর নির্যাতন আমি বলছি না, শুভেন্দু অধিকারীর কাছে আমি বলছি, হিন্দুদের উপর নির্যাতনটা বেশি পয়েন্ট। আপনাকে মনে রাখতে হবে যে অটল বিহারী বাজপেয়ী কিন্তু ইন্দিরা গান্ধীর হয়ে রাষ্ট্রপুঞ্জে গেছিলেন। বিজেপির বাংলাদেশ কজে দাঁড়ানো আর শুভেন্দু অধিকারী দাঁড়ানোর মধ্যে তফাৎ আছে। কংগ্রেস এবং বিজেপি দুজনেই রাষ্ট্রীয় দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক ঐতিহ্য আছে সেটা শুভেন্দু অধিকারী নেই, এটা আমাদের বুঝতে হবে। এবং আপনি যে পয়েন্টটা পরের কথা বলছিলেন একদম ঠিক, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন শুভেন্দু অধিকারীর কাছে কোনো বিষয় না, উনি একজন ধান্দাবাজ, উনি সেই কারণে এই বিষয়টাই বলছেন। আচ্ছা, হিন্দু নির্যাতনটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে হিন্দু ভোট কনসোলিডেট করার যে উদ্দেশ্য বারবার বলা হয়েছে যে বিজেপি হিন্দু ভোট কনসোলিডেট করতে চাইছে পশ্চিমবঙ্গে, তাহলে ওপার বাংলায় হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এই বিষয়টাকে ইস্যু করে এপার বাংলায় হিন্দু ভোট কনসোলিডেট করার উনি একটা মেরুকরণের চেষ্টা করছেন, কিন্তু যেটা সফল হবে না। কারণ পশ্চিমবাংলার হিন্দুদের লম্বা ঐতিহ্য আছে, এটা রামমোহন, রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ, বিবেকানন্দ শহর। এখানে শুধু ধর্মীয় উন্মাদনা দেখালে কিছু হয় না। এপার বাংলার যারা বাঙালি, আবার রিপিট করছি, এপার বাংলার বাঙালি হিন্দু মুসলিম তারা এক সুরে ওপার বাংলায় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ করবে, কিন্তু তারা পশ্চিমবঙ্গে এপার বাংলায় বিজেপির বা শুভেন্দু অধিকারীর পাতা ফাঁদে পা দেবে না।